নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টার জিতে। আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য নিউমারিক্যাল অ্যাবিলিটিজের যে ক্লাস করছি, আজকে তার একটা আমরা কোশ্চেন পেপার 10টা প্রশ্নের কোশ্চেন পেপার আবার তুলে ধরবো। আগের ক্লাসেও আমরা একটা তুলে ধরেছিলাম নিউমারিক্যাল অ্যাবিলিটিজের কোশ্চেন পেপার, আর আজকেও একটা নিউমারিক্যাল অ্যাবিলিটিজের কোশ্চেন পেপার তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা পুরোটা ভিডিও দেখবে স্কিপ না করে, আর চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো কি বলা আছে, যদি 7a প্লাস 1/3a ইকুয়ালস টু 6 হয়, তাহলে 9a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো 9a স্কোয়ার মানে 3a তার হোল স্কোয়ার, আর 49a স্কোয়ার মানে 7a তার হোল স্কোয়ার। তাহলে কি হয়েছে, এইখানে উল্টে গেছে, এই 7aটা 3a হয়ে গেছে, 3aটা 7a হয়ে গেছে। তাহলে কি করলে এটা উল্টাবে, প্রত্যেকটা রাশিকে আমরা কি করব, 3-এর 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি 7a প্লাস 1/3a সমান 6। প্রত্যেকটা রাশিকে 3-এর 7 দিয়ে গুণ করে দেবো। 3-এর 7 প্রত্যেকটা পদকে 3-এর 7 ইন্টু 7a প্লাস 1/3a ইন্টু 3-এর 7 সমান 6 ইন্টু 3-এর 7। এটাও 3-এর 7 গুণ হবে। তাহলে এখানে 7 ক্যান্সেল, এখানে 3 ক্যান্সেল। তাহলে এটা কত হয়ে যাবে, 3a প্লাস 1/7a সমান 18/7। এটা হলো। এবার দেখো এটা কি দেওয়া আছে, 9a স্কোয়ার বাই 1 প্লাস 49a স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে, 3a তার হোল স্কোয়ার প্লাস 1/7a তার হোল স্কোয়ার। তাহলে ঘরে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে তার সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a বি, এটাই তার সূত্র। তাহলে দেখো 3a প্লাস 1/7a এর ভ্যালু কত, 18/7 মাইনাস এখানে a আর a ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 6। তাহলে 18 বর্গ কত, 324, আর 7 বর্গ 49 মাইনাস 6/7। তাহলে এখানে লসাগু কত হবে, 49, এখানে থাকবে কত, 324 মাইনাস 42। তাহলে 324 থেকে 42 বাদ দিলে কত হবে, 282 আপন নিচে তো 49 থাকবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আবার বলছি, তাহলে দেওয়া আছে কি, যদি 7a প্লাস 1/3a সমান 6 হয়, তবে 9a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এখানে কি হবে, দেখো 7a প্লাস 1/3a দেওয়া আছে 6, প্রত্যেকটাকে 3-এর 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে পাবো কত, 3a প্লাস 1/7a সমান 18/7। এবার এটা দেখো 9a স্কোয়ার প্লাস 1/49a স্কোয়ার মানে 3a তার হোল স্কোয়ার প্লাস 1/7a তার হোল স্কোয়ার। সূত্র বসিয়ে দিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে আমরা পেয়ে গেলাম 282/49। এটা হয়ে গেল আমাদের প্রথম প্রশ্ন। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান 156 ডিগ্রি হয়, তবে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি কি, যে একটা সুষম বহুভুজের একটি অন্তঃকোণ প্লাস একটি বহিঃকোণ, একটি অন্তঃকোণ ও একটি বহিঃকোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে এখানে অন্তঃকোণ দেওয়া আছে, তাহলে একটি বহিঃকোণ সমান কত, 180 ডিগ্রি মাইনাস একটি অন্তঃকোণ। তাহলে অন্তঃকোণের মান কত দেওয়া আছে, 156 ডিগ্রি। তাহলে বহিঃকোণের ভ্যালু কত, 24 ডিগ্রি। আবার দেখো যে বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা, তার যে ফর্মুলা কি আছে, 360 ডিগ্রি বাই একটি বহিঃকোণ। তাহলে একটি বহিঃকোণের মান কত, 24। তাহলে কত হয়ে যাবে, 15। তাহলে সুষম বহুভুজের বাহু সংখ্যা কটি হবে, সুষম বহুভুজের বাহু সংখ্যা হবে 15টি। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, 5√3 ইন্টু 4√8 ইন্টু 6√27 ইন্টু 2√2 ইকুয়ালস টু 32 ইন্টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে কি করব আমরা, দেখো প্রথমে এটাকে ভেঙে নেব সব √2 আর √3 আকারে। তাহলে 5√3
ইন্টু 4√8 ইন্টু 6√7 ইন্টু 2√2 সমান 32 ইন্টু এক্স। তাহলে এবার দেখো 5√3 5 দুটোই মৌলিক সংখ্যা ইন্টু 4√8। এবার দেখো এখানে আমাদের √8 মানে কি √2 ইন্টু 2 ইন্টু 2 মানে এটা কত হয়ে যাবে 2√2। √8 এর ভ্যালু কত 2√2, তাহলে 2 কী হবে পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 4টা কত হয়ে যাবে 8, তাহলে 8√2 ইন্টু এবার দেখো কত আছে √27, তাহলে √27 কত হবে √3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে কত দুটো এক জোড়া থেকে বেরিয়ে যাবে, তাহলে 3√3, তাহলে 6 সঙ্গে আছে, তাহলে 3টা কী হয়ে যাবে পূর্ণ সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 6 3 18√3 ইন্টু 2√2। দেখো 2 মৌলিক সংখ্যা, তাহলে একে আর ভাঙা যাবে না, তাহলে কত হয়ে যাবে 32 ইন্টু এক্স। তাহলে এবার দেখো 5 8 40, তাহলে আমি কি লিখে দেবো 40 ইন্টু 36, 18 2 36। আর দেখো এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে √3 গুণ করলে কত হবে 3, আর এখানে একটা √2 এখানে একটা √2 গুণ করলে কত হবে 2 সমান 32 ইন্টু এক্স। তাহলে এবার দেখো একটু 8 4 32, 8 5 40, 4 9 36, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি এক্স সমান 5 ইন্টু 9 ইন্টু 3 ইন্টু 2, তাহলে এক্স সমান 5 9 45 2 90 3 270, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে কী পেলাম এক্সের ভ্যালু হচ্ছে 270। তাহলে এখানে কি করতে হবে যতগুলা আন্ডার রুটের মধ্যে যতগুলো সংখ্যা আছে তাকে সবচেয়ে সবসময় মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে মৌলিক সংখ্যায় পরিণত করলে আমরা দেখতে পাবো কি আন্ডার রুটের ভিতর খালি 2 আর 3 আসবে, তাহলে 2 আর 3 আন্ডার রুটের ভিতর গুণ করে ওগুলাকে আমরা ক্যালকুলেশন করলে এক্সের ভ্যালু পেয়ে যাব 270 270। এরপরে দেখো খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে 18,440 টাকার বার্ষিক 15% হারে 4 বছরের সরল সুদ কত। তাহলে সরল সুদের সূত্র আই সমান আমরা কি জানি P/100। তাহলে দেখো এখান থেকে কি হয়ে যাবে আই এর ভ্যালু পি এর ভ্যালু কত 18,440, টি এর ভ্যালু কত 4 বছরের জন্য, তাহলে টাইম হচ্ছে কত 4 বছর, আর আর এর ভ্যালু কত 15, আর একে কি করব 100 দিয়ে, তাহলে একটা জিরো ক্যান্সেল, 5 3 15, 5 2 10, 2 2 4, তাহলে এখান থেকে আমাদের কি থেকে যাচ্ছে আই ইকালস টু 1844 ইন্টু 6। তাহলে দেখো আই ইকালস টু 6 4 24, 24 4 হাতে থাকলো 2, 6 4 24 আর হাতের 2 26, 26 6 হাতে থাকলো 2, 6 8 48 আর হাতের 2 50 হাতে থাকলো 5, 6 1 6 আর 5 11, তাহলে সরল সুদ হচ্ছে কত 11,064 টাকা। তাহলে 18,440 টাকার 15% হারে 4 বছরের সরল সুদ কত 11,064 টাকা। সূত্র কি আই সমান PTR/100 দিয়ে ভ্যালু বসিয়ে দিলে পেয়ে যাব। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো ত্রিকোণমিতি থেকে প্রশ্ন আছে 1/1 প্লাস cos থিটা প্লাস 1/1 cos থিটা এর মান নির্ণয় করো। প্রথমে বলে রাখি এখানে আমরা যে উত্তরটা বার করব অপশানগুলো আমরা এখানে দেইনি, অপশান অনুযায়ী বার করব, কারণ কি না এর 1000টা উত্তর বের হবে, ঠিক আছে। যেমন ধরো এর উত্তর হবে 2 cosec স্কোয়ার থিটা, ওটাকে আমাদের উত্তর 2/sin স্কোয়ার থিটাও হতে পারে, বিভিন্নভাবে সাজাতে পারি, 2/1 cos স্কোয়ার থিটাও হতে পারে। তো আমাদের অপশান অনুযায়ী আমরা উত্তরটা করবো, এখানে অপশানে 2 cosec স্কোয়ার থিটা ছিল। ওকে, তাহলে দেখো 1/1 প্লাস cos থিটা প্লাস 1/1 cos থিটা, তাহলে কি করব এলসিএম নেব, এলসিএম কত হবে 1 প্লাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা। তাহলে দেখো cos থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা ক্যান্সেল, উপরে হচ্ছে 2, এটা কি দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে কি হয়ে যাবে 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আবার দেখো একবারে ত্রিকোণমিতির বেসিক সূত্র কি সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে এখান থেকে কী হবে 1, এটা এদিকে চলে গেলে কস স্কয়ার থিটা সমান কত হয়ে যাবে সাইন স্কয়ার থিটা। তাহলে এটা কত হয়ে যাবে 2 আপন সাইন স্কয়ার থিটা, তাহলে 2 কসেক স্কয়ার থিটা। এটা হয়ে গেল আমাদের অপশান অনুযায়ী অ্যান্সার, প্রত্যেকটাই অ্যান্সার, এখান থেকে প্রত্যেকটা লাইনেই অ্যান্সার। আচ্ছা দেখো এটা গেল, এবার এখানে এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কেন 1 হয় একটু বলে দিই, ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। দেখো তাহলে সাইন স্কয়ার থিটা মানে কি সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস কস থিটা তার হোল স্কয়ার, এটা আমরা LHSটা লিখলাম আর HSটা প্রুভ করে দেবো। তাহলে সাইন থিটা আবার কি হয় লম্ব বাই অতিভুজ তার হোল স্কয়ার, আর কস থিটা কি হয় ভূমি বাই অতিভুজ তার হোল স্কয়ার। তাহলে এখানে কি হয়ে যাবে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, এখানে কি হয়ে যাবে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, এলসিএম নিলে কি হবে অতিভুজের স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আবার দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি যে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার সমান কি হয় অতিভুজের স্কয়ার। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো এইচ এর স্কয়ার আপন এইচ এর স্কয়ার সমান 1 সমান কি স্টাইল মেরে লিখে দেবে আর এইচ এস প্রুভড। বোঝা গেছে? এটা ছিল না প্রশ্ন, এটা শুধু এমনি দেখিয়ে দিলাম তোমাদের। বেশ, এরপরের প্রশ্ন দেখো কি বলা আছে, একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর অপেক্ষা 9 সেমি বেশি আর প্রস্থ 6 সেমি কম হলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেব যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে তার ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 9 সেমি বেশি আর প্রস্থ কত হবে বর্গক্ষেত্রের বাহু অপেক্ষা 6 সেমি কম। এবার দেখো এর দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কার সঙ্গে সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল এক্স এর স্কয়ার। তাহলে এবার দেখো এখান থেকে কি হয়ে যাবে, এটা কত হবে এক্স স্কয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু এক্স স্কয়ার। তাহলে এদিকে এক্স স্কয়ার আর এদিকের এক্স স্কয়ার কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো 3x সমান 54, এখান থেকে আমরা কি পাবো x সমান 18, তাহলে x সমান হয়ে গেল 18। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 18 প্লাস 9 মানে 27, আর আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে 18 মাইনাস 6 মানে 12 সেমি। আচ্ছা, এবার আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 27 প্লাস 12 2 ইন্টু 29 58, বোঝা গেছে? পরিসীমা মানে সেমি, যদি ক্ষেত্রফল হতো সেমি স্কয়ার হতো, পরিসীমা বলে সেমি। তাহলে একটা আয়তক্ষেত্র ছিল আর বর্গক্ষেত্র একটা ছিল, দুটোরই ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের বাহু থেকে 9 সেন্টিমিটার বেশি আর প্রস্থ হচ্ছে বর্গক্ষেত্রের বাহু থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে তার পরিসীমা। তাহলে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বাহু কত এক্স, তাহলে আয়তক্ষেত্রের বাহু এক্স প্লাস 9 আর দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে কত এক্স মাইনাস 6 দিয়ে ক্ষেত্রফল গুণ করে দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়ে যাবে। এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু 18, এখান থেকে পরিসীমা আমরা পেয়ে গেলাম 58 সেমি। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। এরপরের প্রশ্ন দেখো, অংশীদারি পার্টনারশিপ থেকে রাম ও শ্যাম 2 লক্ষ টাকায় একটি গাড়ি ক্রয় করলো, রাম ও শ্যামের মূলধনের অনুপাত 2:3 2:3 এবং 5 মাস পর গাড়ি বিক্রি করে রাম 25,000 টাকা লভ্যাংশ পেলে গাড়িটির বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে দেখো রাম 25,000 টাকা অ্যামাউন্ট ফিরিয়ে পায়নি, লভ্যাংশটা 25,000 টাকা পেয়েছে, তাহলে গাড়িটার বিক্রয় মূল্য বার করতে হবে। তাহলে দেখো রাম আর শ্যাম এদের মূলধনের অনুপাত কত 2:3, তাহলে রাম মূলধনের কত লভ্যাংশ পাবে, রামের অনুপাত বাই মোট অনুপাত হয়েছে। আমরা ধরে নিলাম যে লাভ হয়েছে এক্স টাকা, তাহলে ইন্টু এক্স সমান কি রাম যেই ভাগটা পাবে, তাহলে রাম কত পেয়েছে 25,000, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে লাভের পরিমাণটা বার করতে হবে। তাহলে 2x upon 5 সমান 25,000,
তাহলে এক্স সমান কত হবে 25,000 গুণিত 5/2, তাহলে 62,500। এটা হলো মোট লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? মোট ক্রয় মূল্য প্লাস মোট লাভ। তাহলে বিক্রয় মূল্য কত ছিল 2 লক্ষ, আর লাভ কত হলো 62,500 মোট লাভ। তাহলে মোট বিক্রয় মূল্য 2,62,500 টাকা। বোঝা গেছে? প্রশ্নটা আকারে বড় আছে, দেখে মনে হবে অনেক কিছু, কিন্তু কিছু নেই। রাম শ্যাম দুই বন্ধু 2 লক্ষ টাকা একটা গাড়ি ক্রয় করলো। যখন গাড়ি ক্রয় করলো তাদের মূলধনের অনুপাত কত? 2:3, 2:3। যে যেভাবে মূলধন দেবে সে সেইভাবেই লাভ নেবে। তাহলে 5 মাস পর গাড়ি বিক্রি করে রাম 25,000 টাকা লভ্যাংশ পেলে গাড়ির বিক্রয় মূল্য কত? তাহলে রামের আনুপাতিক ভাগ আর কত? 2/5। তাহলে রামের মূলধন লভ্যাংশ যেটা পাবে তার পরিমাণ কত হবে? 2/5 ইন্টু মোট লভ্যাংশ মানে এক্স সমান কত? 25,000। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? 62,500। তাহলে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে কত হবে? 2 লক্ষ প্লাস 62,500 সমান 2,62,500। বেশ, এরপরে দেখো পরের প্রশ্ন। সেক স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কোসেক স্কোয়ার 65 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 65 ডিগ্রি এর মান বার করতে হবে। দেখো এটা একটা সূত্র আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 হয়, কিন্তু এখানে কি দেওয়া আছে? কট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কট থিটা সমান কি হয়? 90 ডিগ্রি মাইনাস থিটা হয়েছে। তাহলে এবার দেখো এখানে কট 15 ডিগ্রি সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কত হবে? 75 ডিগ্রি। তার যদি স্কোয়ার থাকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? কট স্কোয়ার 15 ডিগ্রি মানে টেন স্কোয়ার 75 ডিগ্রি। বোঝা গেছে? কট থিটা সমান কি হয়? টেন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার আমরা এখানে ওইটাকে জাস্ট বসিয়ে দেবো। তাহলে দেখো কি হবে? সেক স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 15 ডিগ্রি প্লাস কসেক স্কোয়ার 65 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 65 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা আমরা কি পেয়ে যাব? সেক স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার 75 ডিগ্রি, আগেই আমরা একটু আগেই করিয়ে দেখিয়ে দিলাম, প্লাস কোসেক স্কোয়ার 65 মাইনাস কট স্কোয়ার 65 ডিগ্রি। তাহলে এটা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কি হয়? 1। আর এটাও কি হয়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1। তাহলে টোটাল ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। আমরা এটা করে নিলাম। এরপর চলে যাব কি আমরা নেক্সট স্লাইডে। আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ের দিকে আমরা এসে গেছি। তো প্রশ্ন কি আছে? একজন অসাধু কাপড় ব্যবসায়ী কাপড় কেনার সময় তিনি যখন কেনেন 100 সেমির পরিবর্তে 120 সেমির স্কেল ব্যবহার করেন এবং বিক্রির সময় 100 সেমির পরিবর্তে 80 সেমির স্কেল ব্যবহার করেন। তার শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো, তিনি নগদ বিক্রয়ে 10% ছাড় দেন। তাহলে দেখো আমরা ধরে নেব প্রতি সেমি কাপড়ের মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে উনি কিনছেন কত? 120 সেমি, কিন্তু তিনি যার থেকে কিনছেন সে জানছে কত? 100 সেমি কিনছেন, কারণ তার তো স্কেলে ভুল আছে। তাহলে আমরা এখানে ধরে নেব 120 সেমি কাপড়ের মূল্য 100 টাকা। তিনি 100 টাকা দিয়ে তো 120 সেমি কিনছেন। এবার দেখো 1 সেমি কাপড়ের মূল্য তাহলে কত হবে? 100/120 টাকা। এবার দেখো তিনি যখন খদ্দেরকে বিক্রি করছেন তখন 100 বলে আবার কত? 80 সেমি কাপড় বিক্রি করছেন। তাহলে তিনি বিক্রি করছেন কত? 80 সেমি। তাহলে আমাদের 80 সেমির ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে 80 সেমি কাপড়ের ক্রয় মূল্য 100/120 ইন্টু 80 টাকা। তাহলে 20 4 80 20 6 120 4 3 2, তাহলে এটা কত হয়ে যাবে? 66.6
6-7 টাকা। এবার দেখো তিনি আবার কি করেন, 10% ছাড় দেন, নগদ ক্রয় বিক্রয়ের উপর 10% ছাড় দেন। তাহলে নগদ ক্রয় বিক্রয়ের উপর যদি 10% ছাড় দেন তাহলে তখন আবার কত হয়ে যাবে ভ্যালুটা, তাহলে 66.67 ইন্টু 10% ছাড় দিচ্ছেন মানে 90% টাকা নিচ্ছেন, 90/100, তাহলে লগভগ 54 টাকা হবে। তাহলে এইটা হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে একটা ব্যাপার, এখানে বলে দিয়েছে যে তিনি নগদ বিক্রয়ের উপর 10% ছাড় দেন, কিন্তু বলা নেই যে এই যে ট্রেডটা হলো এটা কিন্তু নগদ বিক্রয়ের উপর বলে বলা নেই। এরকম অনেক সময় বলা থাকবে, কিন্তু এখানে কোথাও বলা নেই এই যে লেনদেনটা হলো ওটা নগদ বিক্রয়ের উপর। তাহলে যখন না বলা থাকবে তখন কিন্তু এটা আমরা ধরে নিতে পারবো না, কোনো কিছু নিজের থেকে ধরে নিতে পারবো না। যেটা বলা থাকবে আমাদের, যেটা নির্দেশ দেওয়া থাকবে সেই মতোই কাজ করতে হবে। সেটা আমরা এমনি দেখিয়ে দিলাম, কিন্তু এখানে যখন কোথাও বলা নেই যে পুরাটা ট্রেড নগদ বিক্রয়ের উপর হয়েছে তাহলে আমরা এটাকে অ্যাড করতে পারবো না। এটা একটা এডিশনাল ইনফরমেশান দিয়েছে। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের 80 সেমি কাপড়ের মূল্য। তাহলে 80 সেমি কাপড়ের এটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 80 সেমি কাপড়ের বিক্রয় মূল্য 1 টাকা করে তো উনি বিক্রি করেন, তাহলে 80 টাকা হবে। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে, তিনি 80 সেমি বিক্রি করছেন ঠিকই, কিন্তু খদ্দেরকে কত বলে বিক্রি করছেন, 100 সেমি বলে বিক্রি করছেন। তাহলে তার সেখানে বিক্রয় মূল্য তিনি কত পাবেন, 100 টাকা পাবেন। তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত 100 আর ক্রয় মূল্য 66.67। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, 33.3% হচ্ছে ওই ব্যবসায়ীর লাভ। এই প্রশ্নটা দেওয়ার এটাই মানে, এই যে এই অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া আছে, আমাদের কিন্তু কখনোই 10% যে তিনি ছাড় দিয়ে দিয়েছেন এটা ইউজ করা চলবে না। কারণ হচ্ছে কি এটা কোথাও বলে দেওয়া নেই প্রশ্নে যে পুরোটা ট্রেড নগদে হয়েছে, এই জন্যই এটা এইভাবে দেওয়া আছে প্রশ্নটা। তাহলে তার লাভের পরিমাণ কত, 33.3%। বেশ, এরপরে দেখো পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3, তাদের বয়সের গুণফল 1344 বছর হলে 14 বছর পর পিতার বয়স কত হবে। তাহলে পিতার বর্তমান বয়স 7x আর পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3x, তাদের গুণফল কত 7x × 3x সমান 1344। তাহলে 21x² সমান 1344। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x² সমান 1344/21। তাহলে x সমান এটাকে করলে কত হবে 64। তাহলে x সমান √64। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x সমান +−8। বয়স তো কখনো মাইনাসে হতে পারে না, তাহলে মাইনাস নিয়ে যে বলতে, তাহলে বয়স কত x এর ভ্যালু কত 8। তাহলে পিতার বর্তমান বয়স 8 ইন্টু দেখো অনুপাত কত দেওয়া আছে 7, তাহলে 56 বছর। কি বলেছে যে 14 বছর পর পিতার বয়স কত হবে, তাহলে 14 বছর পর কি হবে +14 যোগ হয়ে যাবে। তাহলে 14 বছর পর পিতার বয়স হবে কত 70 বছর। তাহলে এই গেল প্রবলেম। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা কোশ্চেন সেটের 10টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম, নিউমারিক্যাল অ্যাবিলিটিজ, যেগুলা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা এগুলা ভালো করে প্র্যাকটিস করবে। নমস্কার।